আপনারা তো কন্যাদায়গ্রস্ত পিতার কথা শুনেছেন। আজকের যে ঘটনাটি আমাদের কাছে এসেছে বা চিঠিটি আমাদের কাছে এসেছে, সেখানে একজন বোন দায়গ্রস্ত ভাইয়ের ঘটনা উঠে এসেছে। আজকের চিঠির শিরোনাম, টাকা দিলে সংসার বাঁচবে, না দিলে বাঁচবে না। আমার বাবা অনেক গরিব ঘরের সন্তান হলেও ভালো বংশের ছেলে ছিল। সে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন অনেক ভালো পজিশনে পৌঁছায়। আমার জন্মের ঠিক ৩ বছর পর আমার বোনের জন্ম হয়। আমাদের প্রত্যেকের একমাত্র চোখের মণি ও কলিজার টুকরা আমার বোন। আমার চাচা আমাদের ক্ষতি করার জন্য আমার বোনের একটা খারাপ ছেলের সাথে বিবাহ ঠিক করে। আমি তখন দেশের বাইরে ছিলাম। আমি বাবাকে বললাম, তুমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছো ছেলের? বাবা মা উত্তর দেয়, ছেলের খোঁজ নেয়ার প্রয়োজন নাই, এটা তো তোমার চাচার বন্ধুর ছেলে। তারপরও আমি খোঁজ খবর নেই, জানতে পারি ছেলে বেকার, নেশা করে। বাবাকে জানালাম, বাবা চাচাকে জানালো। চাচা বলল, মেয়ে তো শুধু তোমার না, এটা তো আমারও মেয়ে। বিয়ের পরে যদি কোনো সমস্যা হয় আমি দেখব। আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এরপর আমার বোনের সাথে ছেলের বিয়ে রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়ি থেকে মেহমান আসার ধুম পড়ে যায়। মেহমানদের যত্ন করতে করতে আমার বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। এর বিপরীতে তাদের বাড়িতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এই করতে করতে অনেক দিন কেটে যায়। এর মধ্যে আমার বোনের হাজব্যান্ডের সাথে আমার কখনো কথাও হয়নি, দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু একদিন হঠাৎ আম্মু আমাকে ফোন দিয়ে বলে, তোর বোনের হাজব্যান্ড তোর সাথে কথা বলতে চায়। আমি অনেক আনন্দে তাকে ফোন দেই। কথা বলার এক পর্যায়ে বলে, আমার কিছু টাকার দরকার ভাই, বিজনেস করব। এই কথাটা শুনে আমি খুব আশ্চর্য হই। পরে পরে ফোন দিয়েন বলে আমি রেখে দেই। কিছুদিন পর ফোন দিয়ে আমার কাছে আবার টাকা চায়। এবারও এড়িয়ে গেলাম। এর কিছুদিন পর আবার ফোন দিয়ে বলে টাকা পাঠানোর জন্য। এও বলে যে টাকা না দিলে সে আমার বোনের সাথে সংসার করবে না। কথাগুলো আব্বা আম্মা ও চাচাকে জানাই। আমার চাচা প্রথমে বিশ্বাস করে না, পরে তাকে প্রমাণ দিলে বিশ্বাস করে। তারপর বলে, টাকা দাও, প্রবলেম নাই, বিজনেস করলে তো তোমার বোনই ভালো থাকবে। তারপর আমি তাকে ২ লাখ টাকা দেই বিজনেস করতে, কিন্তু ২ মাসের মাথায় তার বিজনেসের কোনো অস্তিত্ব থাকে না। আবার আমার কাছে টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করি। তখন সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার বোনকে হুমকি দেয়, আমি যদি টাকা না দেই তাহলে ও বোনকে ডিভোর্স দেবে। তারপরও আমি টাকা দিতে রাজি হই না। এভাবে কেটে যায় ৯ মাস। এই ৯ মাসেও তারা আমার বোনকে উঠিয়ে নেয়নি। এরপর আমি দেশে ফিরলাম। প্রায় ২,০০০ মানুষের জন্য অনুষ্ঠানের আয়োজন করে বোনকে উঠিয়ে দিলাম। বোনের ব্যবহারের জন্য যাবতীয় ফার্নিচার, সংসারের ব্যবহারের যত জিনিসপত্র, এমনকি কারেন্টের বাল্বটা পর্যন্ত দেয়া হলো। এরপর থেকে শুরু হয় আমার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। আমার বোনকে ওর হাজব্যান্ড আর শাশুড়ি শুধু আমাদের বাসা থেকে টাকা নিয়ে যেতে বলে। শেষ পর্যায়ে আমরা টাকা না দিলে আমার বোনকে যে স্বর্ণগুলো আমরা দিয়েছিলাম সেগুলো বিক্রি করে দেয়। আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লোক দিয়ে মারধর করে। তারপর আমি আমার বোনকে আমাদের বাসায় নিয়ে আসি। সংসার রক্ষার জন্য একটা সময় আমার বোন ফিরে যায়। যাওয়ার পর ওকে অনেক মারধর করে। টাকার জন্য নিয়মিত চলতে থাকলো শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তাদের টাকার চাহিদা পূরণের জন্য গার্মেন্টসে পর্যন্ত কাজ করে আমার বোন। ছেলেকেও একটা চাকরির ব্যবস্থা করে দেয়া হয়, কিন্তু কিছুদিন চাকরি করার পরে আর চাকরি করবে না বলে আমার বাবাকে জানিয়ে দেয়। তারপর বাইক কেনার জন্য শুরু হয় টাকার আবদার। আগের মতোই টাকা না দেয়ায় আবার আমার বোনকে পাঠিয়ে দেয়। এভাবেই নিয়মিত চলতে থাকে দিন দরবার আর টানাপোড়েন। আমি আমার বোনের সংসার বাঁচানোর জন্য তার স্বামীর পা পর্যন্ত ধরি, কিন্তু কোনো কাজ হয় না। বলে টাকা দিলে সংসার বাঁচবে, টাকা না দিলে সংসার বাঁচবে না। পরে এক প্রকার বাধ্য হয়েই বোনের জীবন রক্ষার জন্য আমার দেওয়া ২ লক্ষ টাকা ও স্বর্ণের রিং, আমার বাবার দেওয়া যাবতীয় যত ফার্নিচার ও ঘরের ব্যবহারের জন্য সব জিনিসপত্র, ৩ ভরি স্বর্ণ, সব কিছু ছেড়ে দিয়ে বোনকে ডিভোর্স করিয়ে নিয়ে চলে আসি বোনের জীবন বাঁচানোর জন্য। এই ঘটনা আমাদের এলাকার সবাই জানে। ডিভোর্স করলেই নাকি মেয়ে খারাপ, মেয়ের মায়ের পরামর্শেই নাকি ডিভোর্স হয়। এখানে মেয়ে আর মেয়ের মায়ের কী দোষ আপনারাই বলেন? কোনো দোষ না করেই শুধু শুধু ডিভোর্সের দাগ লেগেছে আমার বোনের গায়ে। আমাদের সব শেষ হয়ে গেছে বোনের জীবন বাঁচাতে গিয়ে। এটা আমাদের জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। এ ধরনের
এখানের একটা কথাও যদি আমি মিথ্যা বলি তাহলে যেন আমার কবরে জায়গা না হয় মৃত্যুর পরে। আরও অনেক ঘটনা ঘটেছে আমার বোনের সাথে, কিন্তু সব বলা সম্ভব নয়। আমার বোন আর আমাকে মেরে ফেলার জন্য কি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল? আমার বোন অসুস্থ হলে আমি সুস্থ হতাম, আর আমি অসুস্থ হলে আমার বোন সুস্থ হতো। আমরা দুই ভাই বোন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। পরে এক হুজুরকে দেখালে হুজুর বলে আমাদের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই ছিল ঘটনা। তিনি ঘটনাটা তুলে ধরতে বলেছেন যাতে সচেতন হয়। এখানে সচেতনতার যে বিষয়টি এসেছে সেটা হলো বিয়ে, সংসার, দুইজন মানুষের বনিবনা হওয়া সব কিছু আসলে আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। তবে যতটুকু পারা যায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, সঠিকভাবে খোঁজখবর নেওয়াটা জরুরি। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে এমন হতে পারে যে আপনি প্রবাসে ছিলেন, আপনার যে মতামত ছিল সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তারপর আমরা সবসময় মনে করি যে এরপরে ঠিক হয়ে যাবে, এটা একটা ব্যাপার হতে পারে। আর ছেলেটার আবদার বেড়ে গেছে টাকা পয়সার জন্য, যৌতুকের জন্য বলা যেতে পারে, কারণ আপনি প্রবাসে ছিলেন, এই জন্য সে ভেবেছে যে একটা টাকা পাওয়ার মেশিন তো পাওয়া গেছে, হয়তো সেই কারণেই সে আরও বেশি প্রেশার তৈরি করেছে আপনার জন্য। আপনারা যারা প্রবাসে থাকেন তারা নিশ্চয়ই নিজের পরিবারের সব সদস্যকে নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকেন। এই চিন্তার মধ্যে থাকার পরও যদি এরকম পরিণতি হয়ে থাকে তাহলে অবশ্যই দুঃখজনক। আমরা পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রবাসে থাকে তারা যেহেতু সবসময় এরকম টেনশনে থাকে, তাদের মতামতকেও অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এই ঘটনার ক্ষেত্রে আপনি যে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করেছিলেন সেই মতামতকে যদি আপনার পরিবার গুরুত্ব দিত, আরও যাচাই বাছাই করতো, তাহলে হয়তো এমন ঘটনা হতো না। এই ঘটনা থেকে যাদের শিক্ষা নেবার তারা অবশ্যই শিক্ষা নেবেন, এই অনুরোধ থাকলো। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।